এবং অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে হাতে কলমে সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। প্যাটার্নের উপরে দুটি ক্লাস আমরা করে ফেলেছি। যারা ক্লাস দুটি করনি তারা আমাদের কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে সহজেই ক্লাস দুটি করে নিতে পারবে। তো আজকে আমরা শুরু করব। গত ক্লাসে আমরা এই পর্যন্ত বলেছিলাম, আজকের ক্লাসে শুরু করব যে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। কিছু কিছু স্বাভাবিক সংখ্যা আছে, কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন আমরা যেখানে 2 সংখ্যাটি লিখি, তাহলে দেখো 2কে কিভাবে প্রকাশ করা যায়? 1 যোগ 1 না? আচ্ছা, 1-এর উপর বর্গ করলে 1 হয় এবং 1-এর উপর বর্গ করলে 1 হয়। অর্থাৎ এদের দেখো দেখো তাকে এবং তাকে 2 সংখ্যাটিকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। আবার সেম ভাবে আমরা 5 কে যদি নেই, তাহলে এভাবে লেখা যায় 1 যোগ 4। ঠিক আছে? তাহলে দেখো তো কি হয়? 1 এর উপর বর্গ করলে মান কত হয়? একই হবে। বর্গ করার অর্থ হলো যে সেম জিনিস 2 বার গুণ করা। 1 এর উপর স্কয়ার মানে কি? সেম জিনিস 2 বার গুণ করা। তাহলে 1 এ কত হয়? 1 হয়। তাহলে 1 এর উপর বর্গ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তারপরে ধরো 4 এর আমরা এভাবে লিখতে পারি 2 এর উপর বর্গ। 2 এর উপর বর্গ। 4 কে আমরা লিখতে পারি কি? 2 এর উপর বর্গ। কেন? কারণ 2 এর উপর বর্গ মানে কি? দেখো তো 2 গুণন 2। তাহলে গুণফল কত হয়? 4। ঠিক আছে? তাহলে 4 কে কি এভাবে লেখা যায়। তাহলে এই যেভাবে লিখলাম, দেখো 5 কে তাহলে আমরা দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পেরেছি। সেম ভাবে আমরা যদি 8 সংখ্যাটিকে নেই, তাহলে দেখো কিভাবে লেখা যায়? 2, আচ্ছা 8 এর দেখো কিভাবে লেখা যায়? 4 যোগ 4, এভাবেই তো 8 হয় না? আচ্ছা, এই যে 4 এর পরিবর্তে লেখা যায় 2 এর উপরে বর্গ যোগ এই 4 কে লেখা যায় 2 এর উপরে বর্গ। তাহলে কত হয় দেখো তো? এই 8 সংখ্যাটিকে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পেরেছি। আবার দেখো 10 সংখ্যাটিকে 1 যোগ 9 এভাবে লেখা যায় না? লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো সংখ্যাটিকে কি করতেছে যে এমন 2টা যোগফল নিতেছে যার মধ্যে কি আছে? 2টাই পূর্ণবর্গের সংখ্যা আছে। 2টা কি আছে? পূর্ণবর্গের সংখ্যা। 1 পূর্ণবর্গের সংখ্যা, 9 পূর্ণবর্গের সংখ্যা। কারণ কি? দেখো 1 গুণন 1 দিলে কত হয়? 1 হয়। সেম জিনিস গুণ করে যেটা পাওয়া যায় তা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। দেখো 3 গুণন 3 থেকে কত আসে? 9। তার মানে 9 একটা কি পূর্ণবর্গ সংখ্যা। 2 গুণন 2 সমান কত আসে? 4। তাহলে 4 কি একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ একই জিনিস দ্বারা গুণ করলে গুণফল কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। তাহলে এখানে কি লেখা যায়? 1 এর উপরে বর্গ করা যায়। এর মান কোনো মানের পরিবর্তন হবে না। এই ৯ কে লেখা যায় 3 গুণন 3। ঠিক আছে? বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 এর উপর স্কয়ার যোগ এই 3 আর 3 কত হবে? 3 স্কয়ার। ঠিক আছে? এই যে এটা কত হবে? পাওয়ারগুলা যোগ হবে। পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। ঠিক আছে? তাহলে কত হবে? দেখো এটাকে ১০ কে আমরা কি করতে পারছি? দুইটা সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা গেছে। তারপরে দেখো 13। 13 কে আমরা লিখতে পারি কত? দেখো তো 4 আর যোগ কত? 4 যোগ 9 সমান কত হয়? 13। মানে 13 কে এমনভাবে ভাঙাতে হবে যেন দুইটা পূর্ণবর্গ সংখ্যা পাই। তাহলে 4 ও পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা। 4 কে লেখা যায় কত? 2 এর উপরে স্কয়ার, 9 কে লেখা যায় 3 এর উপরে স্কয়ার। ঠিক আছে? তারপর এই যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেছে। যে এভাবে 1 থেকে 100 এর মধ্যে এই লাইনটাতে এমসিকিউ আসতে পারে যে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন 50 সংখ্যাটিকে আমরা দেখো কি করতে পারি? যে 1 যোগ 49 এভাবে লেখা যায় না? 50 হয়। তাহলে তো 1 এর উপর বর্গ করলাম যোগ এই 49টি একটা পূর্ণবর্গ সংখ্যা। কই থেকে আসছে? 7 গুণন 7 থেকে না? 7 গুণন 7 থেকে। তাহলে 49 টি একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 7 এর উপরে স্কয়ার করলে কি হবে? 49 হবে। তাহলে দেখো 7 এর উপর স্কয়ার করলে কি হবে? 49 হবে। তাহলে দেখো 50 কে এভাবে এই দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা আছে। এই 50 কে আবার আরেকভাবে পড়া যেতে পারে। দেখো এই 50 কে যদি আমরা এভাবে লিখি যে 25 যোগ 25 50 হয় না? হ্যাঁ। এই 25 ও পূর্ণবর্গের সংখ্যা, এই 25 ও পূর্ণবর্গের সংখ্যা। যাদের যোগফল কত হয়েছে? 50। এই 25 কে আবার দেখো তো 5 এর বর্গ লেখা যায়। এই 25 কেও 5 এর বর্গ লেখা যায়। অর্থাৎ এভাবেও কি প্রকাশ করা যায় 50 কে। 50 কে এভাবেও দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। ঠিক আছে? যে 65 সংখ্যাটা, এটাকে কি 2 ভাবে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। দেখো 65 কত হবে দেখো তো? 1 যোগ 64। 64 কে পূর্ণবর্গ সংখ্যা, 1 ও একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো 64 কিভাবে হয়? 1 এর উপর স্কয়ার করা যায় যোগ 64, 8 8 আর 64, তাহলে 8 এর উপর বর্গ।
8 64, 8 এর উপরে বর্গ, তাহলে কত দেখো তো, এটাকে এভাবেও কি দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আবার এই 65 সংখ্যাটাকে এভাবেও আমি দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। দেখো 16 16 যোগ 49, 16 যোগ কত 49, ঠিক না? তাহলে 16 মানে কি 4 এর উপর বর্গ, আর 49 7 57, তাহলে 7 এর উপর বর্গ। এই যে এভাবেও প্রকাশ করা যায়। কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে কি একাধিকভাবে একাধিকভাবে প্রকাশ করা, যেমন 50 এবং 65 কি একাধিকভাবে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে খেয়াল করো যে কি বলা আছে, যে ম্যাজিক বর্গ গঠন। কি ম্যাজিক বর্গ গঠন? ম্যাজিক বর্গ গঠন আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে পারি এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা যেতে পারে। তো এখানে দেখো আমরা প্রথমে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন নিয়ে কথা বলবো। একটু খেয়াল করো, আগে আমি পুরোটা পড়বো, তারপরে আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে? দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র তৈরি করা হলো। তাহলে এই যে ধরি এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। দৈর্ঘ্য বরাবর 3 ভাগ করব, প্রস্থ বরাবরও 3 ভাগ করব। তাহলে দেখো তো, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9, কয়টা ছোট বর্গক্ষেত্র হলো? 9টা ছোট বর্গক্ষেত্র হলো। এখন 1 থেকে 9, 1 থেকে 9 পর্যন্ত যে ক্রমিক সংখ্যাগুলো আছে, 1 থেকে 9 পর্যন্ত যে ক্রমিক সংখ্যাগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে এমনভাবে বসাতে হবে, এই গড়গুলাতে এমনভাবে বসাবো যেন এই বরাবর যোগ করলে যোগফল কত হয়? 15 হয়। এ বরাবর যোগফল কত হয়? 15 হয়। অর্থাৎ মানে যোগফল একই হবে। যোগফল কি হবে? একই হবে। অর্থাৎ এই বরাবর যোগ করলে যত পাবো, এই বরাবর যোগ করলে যোগফল একই পাবো, এই বরাবর যোগ করলেও যোগফল একই পাবো, আবার এই বরাবর যোগ করলে কি যোগফল একই পাবো। অর্থাৎ তুমি যেভাবেই যোগ করো যোগফল কি হবে? একই হবে। তো এটার জন্য প্রথমে আমরা কি করব? এটার জন্য একটা কৌশল হলো, কেন্দ্র বরাবর 5 যে সংখ্যাটি আছে এটা বসাবো। মানে 1 থেকে 9 এর মধ্যে কি 5 আছে না? 5। এই 5 সংখ্যাটিকে আমরা কেন্দ্র বরাবর বসাবো। তারপরে এই প্রতিটি কোণায় আমরা জোড় সংখ্যাগুলো বসিয়ে দেব। ক্রমানুসারে জোড় সংখ্যাগুলো বসিয়ে দেব। 2 4 6 8, দেখো জোড় সংখ্যাগুলো কিন্তু শেষ। ঠিক না? এখন যে বিজোড় সংখ্যাগুলো আছে এইগুলাকে এমনভাবে বসাবো যেন যোগফল কি হয়? যোগফল 15 হয়। যোগফল কি হয়? 15 হয়। তাহলে দেখো তো এখানে 2 আর 4 কত হচ্ছে? 6। কত হচ্ছে? 6। তাহলে এখানে কত বসাতে হবে? 9 বসালে 15 হবে এই বরাবর। তাহলে এখানে আমরা 9 বসিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো এই বরাবর যদি আমরা নেই, এই গড়টাতে কি বসাবো? দেখো ৯ আর ৫ কত হচ্ছে? ১৪। তাহলে আমার বাকি থাকে কত? ১। এই ১ বসাবো এখানে। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো এই বরাবর ১৫ হইতে হবে। কত আছে? ৮ আছে, ৪ আছে আর ৮ আছে। ৮ আর ৪ কত জানি? ১২। ১২ আর আমার কত অবশিষ্ট থাকে? ৩ লাগে। তাহলে ৩ বসবে এখানে। মানে যেভাবে যাই আমার ১৫ হতে হবে যোগফল। যোগফল কত হবে? ১৫। প্রথম ঘরে মিডিলে মাঝারি ঘরে ৫ বসাবো। তারপরে বাকি ৪ কোণায় ৪ জোড় সংখ্যাগুলো বসিয়ে দিব। ক্রমানুসারে প্রথমে ২ ৪, তারপরে ৬ ৮। তারপরে বিজোড় সংখ্যাগুলো বসাবো, কিন্তু তার জন্য আমার কি করতে হবে? যেন ম্যাজিক সংখ্যাটা ১৫, মানে এই যোগফল যেন ১৫ হয়। তাহলে প্রথমে এই ঘরটাতে কি বসবো সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা আর এটা যোগ করলাম, কত হইলো আমাদের? ৬। বাকি থাকে কত? ১৫ হইতে কত লাগে? ৯ লাগে। মানে ৩ বর্গের ম্যাজিক বর্গ সংখ্যা, ম্যাজিক সংখ্যাটি হবে কত? ১৫। ম্যাজিক সংখ্যাটি হবে ১৫। তাহলে এইখানে ১৫ হইতে আমার ৯ লাগে, তাহলে এখানে ৯ বসাইলাম। তারপরে এই বরাবর যদি আমি চিন্তা করি, এই ঘরটা ফাঁকা ছিল। তখন এই ঘরে কত বসবে? ১ বসবে। কেমনে? ৯ আর ৫ কত হয়? ১৪। বাকি থাকে ১। ১ বসবে এখানে। ঠিক আছে? আচ্ছা, তারপর আবার এই বরাবর চিন্তা করলে ৪ আর ৮ কত হয়? ১২। অবশিষ্ট থাকে ৩। ৩ বসবে এখানে। এখন দেখো এই বরাবর তুমি চিন্তা করতে পারো বা এই বরাবর চিন্তা করতে পারো। যে ৬ আর ২ কত? ৮। ৬ আর ২ কত? ৮। আমার অবশিষ্ট লাগে কত? ৭। কত লাগে? ৭। এখানে ৭ বসায় দিলে এটা কি হয়ে গেল? একটা ম্যাজিক বর্গ গঠন হয়ে গেল। এখন তুমি যে এই বরাবর যোগ করো, যোগফল কত পাবে? ১৫ পাবে। এবং এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হলো আমার ১৫। কত? ম্যাজিক সংখ্যাটি কত? ১৫। দেখো ২ ৫ ৮। ৮ ৫ কত? ৮ ৫ ১৩ আর ২ ১৫। দেখছো? এই বরাবর করো। ৫ আর ৪ ৯, ৯ ৬ কত? ১৫। এই বরাবর যোগ করলেও ১৫, এই বরাবর যোগ করলেও ১৫, এই বরাবর যোগ করলেও ১৫, এই বরাবর যোগ করলেও ১৫ই পাবো। ঠিক আছে? এটা হলো কি আমার একটা ম্যাজিক বর্গ গঠন করা হয়ে গেল। তাহলে এখানে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত? ১৫। ম্যাজিক সংখ্যাটি কত? ১৫। ৩ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? ১৫। এবং মাঝের ঘরে কত বসবে? ৫। কোণার ঘরগুলাতে কত বসবে? জোড় সংখ্যাগুলো বসবে
এবং বিজোড় সংখ্যাগুলো এমনভাবে বসাবো, বিজোড় সংখ্যাগুলো কি এমনভাবে বসাবো যেন যোগফল কত হয়? ১৫ হয়। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরে আমরা নেক্সট ক্লাসে ৪ ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো এবং বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা পড়ার চেষ্টা করব এবং আমাদের এই বেসিক অংশটুকু শেষ হলে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে হাতে কলমে সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।